শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ইসলামী ব্যাংকে থাকা গ্রাহকের টাকা ভোট কিনতে ব্যবহার করেছে জামায়াতে ইসলামী, ছাড়তে চায় না সোনার ডিম পাড়া হাঁসের দখল। সংবিধান অনুযায়ী ডিসিরা জেলার শাসক নন, তবুও নিয়ন্ত্রণ ধরে রাখতে অসাংবিধানিক জেলা প্রশাসক পদবি ব্যবহার করেন আমলারা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 9 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। ইসলামী ব্যাংকের ইস্যুতে তিনি বলেছেন, আরডিএস বা রুরাল ডেভেলপমেন্ট স্কিল নামের এক প্রকল্পের মাধ্যমে ইসলামী ব্যাংক ব্যবহার করে জামায়াতে ইসলামী ভোট কেনাবেচা করেছে। এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত শুধু জান্নাতের টিকিটই বেচাকেনা করেনি, অর্থের বিনিময়ে ভোটও কেনাবেচা করেছে। শুধু তাই নয়, আমানতকারীদের টাকাও নিজেদের মনে করে লুটপাট করেছে একটি রাজনৈতিক দল। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে। এই যাতনা তো আমরা বুঝি মাননীয় স্পিকার। এ প্রসঙ্গে আলোচনায় 2024 সালের 5 আগস্টের পর ইসলামী ব্যাংকে কি কি অনিয়ম হয়েছে তার তালিকা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আরডিএস ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। 5 আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরও 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 5 আগস্টের পর ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির বিপরীতে ঋণ দেওয়া হয়েছে এবং পরে মালামাল বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত দেওয়া হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, খতিয়ে দেখা গেছে নির্বাচনের আগে আরডিএস এর নারী ঋণ গ্রহীতাদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে, জামায়াত ক্ষমতায় গেলে তাদের ঋণ মওকুফ হবে। ইসলামী ব্যাংক একটি লিমিটেড কোম্পানি, যদিও পরিচালনা পর্ষদ জামায়াত দখল করেছিল, কিন্তু তবুও এর মালিক জামায়াত নয়। আমানতকারীদের সঞ্চয় এভাবে ভোট কেনার কাজে ব্যবহার করা এক প্রকার লুটপাটের নামান্তর বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আগে ঘটেছে এমন উদাহরণ নেই। ইসলামী ব্যাংক দখলের পর জামায়াতে ইসলামী যেভাবে আমানতকারীদের তহবিল তছরূপ করেছে তা নজিরবিহীন। রাজনৈতিক লুটপাটের এমন ক্লাসিক দৃষ্টান্ত দুনিয়া জুড়েই পাওয়া কঠিন। বাংলাদেশের সর্বসাধারণের ধারণা অনুযায়ী ডিসি হলো একটি জেলার সর্বোচ্চ পদ। এই ভাবনাটাই আসা স্বাভাবিক, কারণ বাংলাদেশের ডিসি বা ডেপুটি কমিশনারের বাংলা প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে জেলা প্রশাসক শব্দবন্ধ। তবে কোনোভাবেই ডিসিরা একটি জেলার শাসক বা প্রশাসক নন। তারা ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি আইনবিধি বা প্রশাসনিক কাঠামোর কোথাও জেলা প্রশাসক নামে কোনো পদ নেই। তারপরও দীর্ঘদিন ধরে ডেপুটি কমিশনারের পরিভাষা হিসেবে শব্দটি ব্যবহার হওয়ায় এর আইনি ভিত্তি ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। জেলা প্রশাসক পদবি ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট হয় 2 দশক আগে। 2006 সালের ওই রিটে চাঁপাইনবাবগঞ্জ ও বরগুনার জেলা প্রশাসক, ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এতে দাবি করা হয়, সংবিধানের 7, 22, 27, 31, 111, 112, 116 ও 116A অনুচ্ছেদ এবং বিচার বিভাগ পৃথককরণ বিষয়ে মাজদার হোসেন মামলার রায়ের পরিপন্থীভাবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে কেন একটি অসাংবিধানিক শব্দ দীর্ঘদিন ধরে জিইয়ে রাখা হচ্ছে? এই বিষয়ে বাঙালিয়ানার কথা হয় যুগ্ম সচিব পর্যায়ে কর্মরত একজন সাবেক উপবিভাগীয় কমিশনার পর্যায়ের কর্মকর্তার সঙ্গে। চাকরিবিধির কারণে নাম প্রকাশ না করতে চাওয়া সেই কর্মকর্তা বলেন, মূলত আমলাতন্ত্রের প্রভাব ধরে রাখতেই এই শব্দ বন্ধ ব্যবহার করা হয়। তিনি আরও বলেন, যেহেতু প্রায় সমমর্যাদার একাধিক কর্মকর্তা জেলায় থাকতে পারেন, প্রশাসন ক্যাডাররা সবসময় চেয়েছেন নিজেদের প্রভাব ধরে রাখতে। এ কারণেই সংবিধানে না থাকলেও ডিসিরা নিজেদের
জেলার প্রশাসক ভাবতে পছন্দ করেন, তবে তারা কোনোভাবেই জেলার প্রশাসক কিংবা শাসক নন। ব্রিটিশ আমল থেকে গড়ে ওঠা প্রশাসনিক কাঠামো মূলত শাসন ও নিয়ন্ত্রণ ভিত্তিক হওয়ায় স্বাধীনতার পরও সেই মানসিকতার পূর্ণ পরিবর্তন হয়নি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক জনগণ এবং প্রশাসন তাদের সেবক হলেও অনেক ক্ষেত্রে কর্মকর্তাদের ভূমিকায় কর্তৃত্ববাদী প্রবণতা দেখা যায়। ফলে ডেপুটি কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জেলা প্রশাসক পরিচয়ও সেই বাস্তবতারই প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত। 10 জুন বিকালে ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত 20 মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদ সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রস্তুত এবং ময়না তদন্ত করার অনুমতি সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত 24 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। গত বছরের 20 অক্টোবর সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। এই নির্দেশের পর ওই দিন মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন সহ 11 জনকে আসামি করা হয়। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে জি গ্রুপ থেকে ইরান তাদের সব ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে, কিন্তু পুরো টুর্নামেন্টে দলটির বেস ক্যাম্প হবে মেক্সিকোর তিহুয়ানা শহর। সেখান থেকে নিজেদের প্রতিটি ম্যাচের একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান ফুটবল দল। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এই তথ্য নিশ্চিত করে। এর আগে গত সপ্তাহের শেষ দিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফজল পাসান্দিদাহর বরাত দিয়ে বলা হয়, ইরানকে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে এবং ম্যাচ শেষেই ফিরে যেতে হবে। কিন্তু হোমল্যান্ড সিকিউরিটির একজন মুখপাত্র জানিয়েছেন, ইরান দলকে ম্যাচের দিনই আসতে বাধ্য করার বিষয়টি সত্য নয়। এক বিবৃতিতে তিনি বলেন, দাবিগুলো সঠিক নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের উদারতায় ইরান দল ম্যাচের একদিন আগে ভেন্যুতে পৌঁছানোর সুযোগ পাবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সপ্তাহের চতুর্থ কার্যদিবস 10 জুন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে 178টি কোম্পানির শেয়ারের দর। এছাড়াও 1210 কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 2.66 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5516 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস 2.69 পয়েন্ট বেড়ে 1114 পয়েন্ট এবং ডিএস30 সূচক 0.5 পয়েন্ট কমে 2080 পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে 1210 কোটি 5 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1387 কোটি 84 লাখ টাকা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অধিকাংশ পরিচালকের দায়িত্ব বন্টন করা হয়েছে, তবে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। পেশাদার কর্মকর্তাদের দিয়ে বিভাগটি পরিচালিত হবে। তাদের উপর তদারকির দায়িত্বে থাকবেন বোর্ড সভাপতি। বিসিবির 23টি কার্যকরী কমিটির মধ্যে 21টির দায়িত্ব বন্টন করা হয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের মতো বাংলাদেশ টাইগার্স কমিটির চেয়ারম্যানও এখনো নির্ধারণ করা হয়নি। সভাপতি তামিম ইকবাল ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন। অ্যাডহক কমিটিতেও তিনি এই দুইটি বিভাগের দায়িত্বে ছিলেন। তামিমের মতো দুটি করে কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা, সানিয়ান তানিম নাভিন
ও সাইদ ইব্রাহিম আহমেদ। সহসভাপতি ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট কমিটির পাশাপাশি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।